যে গানে মাটির সোঁদা গন্ধ আছে, জীবন সম্পৃক্ত হয়ে যে গান গড়ে ওঠে, লোকায়ত সংস্কৃতির প্রতিভূ সেই গান লোকগান। লোকগান মূলত একটি ভৌগোলিক অবস্থানের মধ্যে বেঁচে থেকেছে দীর্ঘদিন। তারপর কালের নিয়মে ফলে ফুলে পল্লবিত হয়ে সেই গান ছড়িয়ে গিয়েছে শহরের মানুষের মনেও, দোলা লাগিয়েছে শহরের মানুষের বুকে। ছায়াছবি, পরবর্তীকালে নাটক, টেলিভিশন সিরিয়াল, এখনকার ওয়েব সিরিজ, এমনকি রিয়ালিটি শো, এর মাধ্যমে লোকগান আমাদের ঘরে ঘরে এখন রয়েছে। কিন্তু যেই লোকগান আমরা শুনি অহরহ, সেই লোকগান কি সত্যি আদিতে সৃষ্টি হয়েছিল তেমনভাবেই? তার রূপ গন্ধ কি একেবারে অবিকৃত থাকে এখনও? তা বোধ হয় নয়। এই প্রসঙ্গেই খালেদ চৌধুরী বলেছেন, লোকগান এখন অভিভাবকহীন। এখানে দাঁড়িয়েই তৈরি হয় লোকগানের শঙ্কার জায়গা। শঙ্কা যেমন রয়েছে, তেমন সম্ভাবনাও কি নেই? এই নিয়ে আমাদের আজকের সাহিত্য সংস্কৃতিতে আমরা আলোচনা করব। যে দুজন বিশেষজ্ঞকে, বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা আমাদের মধ্যে আজ পেয়েছি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি প্রথমেই পরিচয় করিয়ে দেব যিনি তার জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন এই বিষয়ে পড়াশোনা এবং গবেষণার মাধ্যমে। তিনি অধ্যাপক শ্রী বরুণ চক্রবর্তী। বরুণদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং অধ্যাপক, সঙ্গীত শিল্পী, আপনারা সকলেই তাকে চেনেন, গবেষকও বটে, লোকসঙ্গীতের গবেষক শ্রী তপন রায়। তপনদা, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এমন একটি বিষয় নিয়ে আজ আমাদের অনুষ্ঠান, যেই বিষয় নিয়ে বোধহয় ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতে পারে, কিন্তু আমাদের এই বৃহৎ আলোচনাকে একটু ক্ষুদ্র পরিসরে বাঁধতে হবে। সেই কারণে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা ছুঁয়ে যাব। আমি প্রথমেই বরুণদা আপনার কাছে আসব। যেই বিষয়টা দিয়ে শুরু করলাম, যে খালেদ চৌধুরী বলেছিলেন লোকসঙ্গীত অভিভাবকহীন, সেই জায়গায় দাঁড়িয়ে কি এখন আমরা যে গান শুনছি, যেই গান আমরা জানি লোকসঙ্গীত মানে বলা হয় নাচের গান, কিছু কিছু জিনিস লোকসঙ্গীতে এখন ভীষণভাবে লোকসঙ্গীতের সঙ্গে সমার্থক হয়ে গেছে নাগরিক জীবনে। একটি গামছা থাকতে হবে, বড় বড় চুল থাকতে হবে, এই যে কিছু ভুল জিনিস মানুষ গ্রহণ করছেন এবং সেটাকেই তারা স্বাভাবিকভাবে মনে করছেন, এই যে শঙ্কার জায়গা, এটা শুরু কোথায় হলো? শুরু হলো অর্থকরী কারণে। আমাদের কৈশোরে, যৌবনে আমরা আব্বাস উদ্দিনের গান শুনেছি, আমরা শচীন কর্তার গান শুনেছি। তখন বলা হতো পল্লীগীতি। তারপর সেই পল্লীগীতি রূপান্তরিত হলো পল্লী সঙ্গীতে। তারপর সেই পল্লী সঙ্গীত আবার পাল্টালো লোকসঙ্গীত। এখন আরও তার সংক্ষিপ্ত রূপ হয়েছে লোকগান। তা লোকের রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে, তা গানের ক্ষেত্রেও তাই পরিবর্তন ঘটেছে। আমরা অমর পাল কিংবা পূর্ণচন্দ্র দাস বাউল, দীনেন্দ্র চৌধুরী, এদের গান শুনেছি। গান গাইবার জন্য বিশেষ ধরনের কোনো পোশাক এদের ব্যবহার করতে আমরা কেউ দেখিনি। এখন গানের সঙ্গে অভিনয়কে জুড়ে দেওয়া হচ্ছে। একটা কথা ঠিকই, তা হলো আগে লোকসঙ্গীত ছিল অবাঞ্ছিত, অনভিপ্রেত। আধুনিক বাংলা গানের শিল্পীদের যে কদর ছিল বাংলায়,
লোকসঙ্গীতের শিল্পীদের সেই কদর ছিল না বা চাহিদা ছিল না। দুজন শিল্পীর কথা এই প্রসঙ্গে আমার মনে পড়ছে, একজন নির্মলেন্দু চৌধুরী আর অপরজন পূর্ণচন্দ্র দাস বাউল। বাংলায় লোকসঙ্গীতকে জনপ্রিয় করার মূলে এই দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এখন পূর্ণচন্দ্র দাস বাউলের পোশাক পরে গান করেন, পৃথিবীর বিভিন্ন দেশ তিনি পর্যটন করেছেন। আমার ধারণা ভারতবর্ষের আর কোনো লোকসঙ্গীত শিল্পী এতগুলি দেশ ভ্রমণ করেননি বা আমাদের বাউল গান পরিবেশন করেননি। সে তুলনায় একটু কম পর্যটন করেছেন নির্মলেন্দু চৌধুরী, কিন্তু খুব বেশি রকম পপুলারিটি এনে দিয়েছিলেন। তা ওই আধুনিক বাংলা গান শোনার জন্যে লোকে ব্যাকুলতা প্রকাশ করতেন, এবং তখন তো বাংলা গানের স্বর্ণযুগ, কাকে ছেড়ে কার কথা বলবো, হেমন্তবাবু থেকে শুরু করে শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, বহু সতীনাথ মুখোপাধ্যায়, আরও অনেক, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রচুর নাম। তা এদের মাঝখানে ওই একজন লোকসঙ্গীত শিল্পীকে আনা হতো, তিনি অমরপালি হন বা পূর্ণচন্দ্র দাস বাউলি হন কিংবা নির্মলেন্দু চৌধুরী হন। অর্থাৎ ওই নেমন্তন্ন বাড়িতে নানা পদের রান্নার সঙ্গে সঙ্গে একটু চাটনি পরিবেশনের মতন, না হলেই নয়, চাটনি খেতে তো আর কেউ যায় না, কিন্তু সেই রকমই ব্যাপারটা দাঁড়িয়েছিল। আমি অমরবাবুর মুখে শুনেছি যে অন্য শিল্পীদের ট্যাক্সি ভাড়া দেওয়া হতো, কিন্তু লোকসঙ্গীতের শিল্পী তাদের বাস ভাড়া করে আসতে হতো। অর্থাৎ এই যে অপমানসূচক আচরণ, দয়া করে তোমাকে গান গাইতে দিচ্ছি এবং তুমি দু একটা গান গেয়ে চলে যাও, একটু বৈচিত্র্য আনার জন্য। এখন সে তুলনায় লোকসঙ্গীতের বাজার খুব ভালো। বহু শিল্পী লোকসঙ্গীত পরিবেশন করে নাম করেছেন, দেশ বিদেশে যাচ্ছেন, তাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে এবং পরিচিতি তারা অর্জন করেছেন। এখানে আমি একটু তপনদার কাছে যাই। তপনদা, আপনি নিজে একজন শিল্পী এবং শিক্ষক, এবং আপনি প্রচুর ছাত্রছাত্রী তৈরিও করছেন। এই যে শিল্পী তারা তৈরি হচ্ছেন, লোকগান তারা প্রচার করছেন, কিন্তু কোথাও কি সেই যেই কথা বলছিলাম যে আদিতে যে গান সৃষ্টি হয়েছিল, মূলত শ্রুতির মাধ্যমেই তো এই গান মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রজন্মের পর প্রজন্মের কাছে গিয়েছে, সেই গান কি ধরে রাখার জায়গা কোথাও তৈরি হয়েছে? এখনকার জেনারেশনের এক শ্রেণীর যারা শিল্পী, মানে এই সময়, তারা কিন্তু সঠিক গান গাইতে চায় এবং সঠিক গানে তাদের মন আছে এবং শিখতে চায়, জানতে চায়। কিন্তু মুশকিলটা হয়ে গেছে কি, লোকসঙ্গীতের ক্ষেত্রে আমরা যারা শিল্পী, যারা শিক্ষক, তারাই যদি লোকসঙ্গীতটাকে নষ্ট করি, সেখানে বলার তো আর কেউ থাকে না। আমি বলছি ধরুন কিছু কিছু গান যেগুলো কথা পুরোপুরি পাল্টে গেছে, কথা পাল্টে গেছে, একেবারে অন্যভাবে সৃষ্টি হয়েছিল, অন্য আবেগ নিয়ে সৃষ্টি হয়েছিল, অনেক ক্ষেত্রে হয়েছে। অনেকগুলো গান মূল গান গাইলে লোকে ভাববে যে ভুল গান গাইছে। সোহাগ চাঁদ বদনি ধরি নাচো তো, মূল গানটা গাইলে লোকে ভাবে যে, আমি একটা ঝুমুর গানের কথা, বকুল ফুল বকুল ফুল, হ্যাঁ, সোনা দিয়ে দাঁত যে বান্ধালি, এখন তো হয়ে গেছে সোনা দিয়ে হাত কেন বান্ধালি। একদম আসলে যারা গানটা করেছে তারা আদতে জানে না এটা কোন অঞ্চলে গান। এখন মূল গানটা গাইলে এইভাবে ভুল গাইছে, সবাই এখন ওইটা গাইছে। আর আমাদের সমাজ এমন, পপুলার চ্যানেলগুলো যেন মানে রাস্তা দেখায়, মানে তারা যা করছে সেটাই করতে হবে, তারা যে গানটা প্রমোট করছে সেটাই প্রমোট করতে হবে, তারা যেভাবে প্রেজেন্টেশন দেওয়ানোর চেষ্টা করছে সেইভাবে প্রেজেন্টেশন দিতে হবে। এই যে একটু আগে তুমি বলছিলে যে পোশাকের বিষয়টা, এই পোশাকটা, তাহলে আমি বলবো ভাটিয়ালি গান গাইতে গেলে কি পোশাক পরতে হবে, ভাওয়াইয়া গান গাইতে গেলে কি পোশাক পরতে হবে, ঝুমুর গাইতে গেলে কি পোশাক পরতে হবে। ওটা তুমি যে পোশাকটার কথা বলো, ওটা মূলত বাউলের একটা পোশাক, বাউল ফকিরদের একটা পোশাককে নকল করা হয়। তো বাউল গান তো লোকসঙ্গীতের একটা অংশ, বড় অংশ তো ভাটিয়ালি, বিচ্ছেদী। সে গান গাইতে গেলে কি পোশাক পরতে হবে? তাহলে কি রবীন্দ্রনাথের গান গাইতে গেলে কি রবীন্দ্রনাথের মতো জব্বা পরে গাইতে হবে? নজরুলের গান গাইতে গেলে নজরুলের মতো কি মেকআপ নিয়ে গাইতে হবে? প্রশ্নটা এখানে। মূল বিষয়টা যখন হয়, গানটা যখন সঠিক থাকে না, তখন অন্য কিছু দেখিয়ে, আমার ধারণা, অন্য কিছু দেখিয়ে মানুষকে আকর্ষণ করার একটা চেষ্টা করে, যেখানে গানটা গৌণ হয়ে যায়, মুখ্য থাকে না। আর
এইটা হচ্ছে মূল বিষয়। সেই জন্য এখনকার জেনারেশন ছেলেমেয়েরা একটা সেকশন অবশ্যই চাইছে ভালো গান গাইতে। কিন্তু স্যার যেটা বলছিলেন, স্যাররা যেমন শুনেছেন, আমাদের সময় আমরা যখন লোকসঙ্গীত শিখতে এসেছি তখন সামনে অমর পাল, দীনেন্দ্র চৌধুরী, বিষ্ণুপদ দাস, হেমাঙ্গ বিশ্বাস, কালিদাস গুপ্ত, এরকম 7-8 জন মানুষ ছিলেন যাদের কাছে লোকসঙ্গীত শিখতে যাওয়া যায়। সেই জায়গাটার বড্ড অভাব হয়ে গেছে। সুরেন চক্রবর্তী অমর পালকে তৈরি করেছেন, গিরিন চক্রবর্তী, মানে একাধিক নাম আছে, মানে তাদের কাছে লোক নির্ভয়। আমি একটা উদাহরণ দিই, একবার আমার মান্নাদের মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তা পরিচয় হওয়ার পর বলছে, যিনি পরিচয় করলেন তা বলছে ভালো লোকসঙ্গীত করেন, ও পল্লীগীতি করেন, উনি পল্লীগীতি বলেন, বলে হ্যাঁ কার কাছে শেখেন, কারোর কাছে? হ্যাঁ দীনেন্দ্র চৌধুরী। বলে আরে বাপরে বাপ, আপনি তো সেরা লোকের কাছে গান শেখেন। লোকটার প্রতি আমার খুব রাগ আছে। কেন? বলছে আমি HMBকে বিমান ঘোষকে বলেছিলাম যে একটা পল্লীগীতের রেকর্ড করবো, দীনেনবাবুকে একটু রাজি করান, যদি রাজি হয় তাহলে আমি একটু ওনার ট্রেনিংয়ে পল্লীগীতি। উনিও রাজি হলেন না, আমারও আর পল্লীগীতি গাওয়া হলো না। মানে এই যে কথাটার মানে কে বলছেন? মান্না দে বলছেন। ট্রেনার, ভালো ট্রেনার পায়নি বলে পল্লীগীতি গাইতে পারেননি। আর এখন ট্রেনার দরকার হয়। সব শিল্পীরা এখন মনে করে, যারা অন্য স্ট্রিমে গান গায়, তারা মনে করে লোকসঙ্গীত সব থেকে সহজ জিনিস, ও তুলে নিয়ে গেয়ে দেওয়া যায়। কিন্তু লোকসঙ্গীত তারা শিখতে আসলে বুঝবে লোকসঙ্গীত কত কঠিন জিনিস। এই যে ভৌগোলিক অবস্থানে তো এক একটি গান তৈরি হয়, সেইখানকার মানুষের জীবন ধারণ যেরকম, তাদের দর্শন যেরকম, তার উপর গানগুলি তৈরি হয়। এটা সেই অর্থে শিখলেও নয়, বোধহয় কোথাও একটা অভিজ্ঞতার মধ্যে দিয়েও যেতে হয় কি? আমি একটু বরুণদার কাছে জানতে চাইব। টেক্সট রিমেন্স ইনকমপ্লিট উইদাউট কনটেক্সট, এটা একটা তত্ত্ব। টেক্সট মানে হচ্ছে পাঠ, মূল পাঠ। এখন আমি গানের যে ভাষা, সেই ভাষাটিকে রপ্ত করলুম, কিন্তু গানের ভাষা রপ্ত করলে তো হবে না। যে অঞ্চলের গান, যে সময়ে সেই গানটি গাওয়া হয়, যে উপলক্ষ, সেটাকে জানতে হবে। এটাকে বলছি আমরা কনটেক্সট। অর্থাৎ পারিপার্শ্বিকতা সম্পর্কে একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। আমাদের 5-6টি জেলার মূল গান হচ্ছে ভাওয়াইয়া। যেমন ওপার বাংলার ভাটিয়ালি, ভাওয়াইয়া হচ্ছে আমাদের 5-6টি জেলার গান। এখন ভাওয়াইয়া গান অনেকেই গান করেন, কিন্তু উত্তরবঙ্গে জনজীবন সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তাদের পক্ষে ভাটিয়ালি ভাওয়াইয়া গান গাওয়া কখনই সম্ভব নয়। তার কারণ ওখানকার বাথান সংস্কৃতিটাকে জানতে হবে। ভাওয়াইয়া গানে আমরা 3 জন নায়কের সন্ধান পাচ্ছি। একজন ময়সাল বন্ধু, একজন গাড়িয়াল বন্ধু, আর একজন মাহুত বন্ধু। তা মাহুত বন্ধু কেন এলো, গাড়িয়াল বন্ধুটাকে কেন এলো, মহিষাল বন্ধুটা কেন এলো? এই যে রাজবংশী মেয়েদের যে বেদনা, সদ্য বিবাহিত রমণী, তার স্বামী বাথান সংস্কৃতিতে কাজ করতে, গরু বাছুর চড়াতে চলে গেছে, কয়েক মাস বাদে বাড়ি ফিরবে। তাহলে তার সেই নিঃসঙ্গ জীবনে সে তার স্বামীর সান্নিধ্য সুখে বঞ্চিত হয়ে যে বেদনা বোধ করছে, গানের মধ্য দিয়ে সেটা প্রকাশ করছে। কিন্তু দারিদ্র তার স্বামীকে পাঠিয়ে দিয়েছে ওই বিচ্ছেদ বেদনা শরিক হতে। তারপরে সংসারটা চলবে কী করে? কিংবা ফান্দি, ওই ঘর অরণ্যে মাসের পর মাস ফাঁদ পেতে বসে আছে একটা হাতি ধরবার জন্য, সংসার পরিজন ছেড়ে। এবং তার বাড়ির লোকজন, তার স্ত্রী, সে আবার ভাবছে যে অন্য কোনো স্ত্রীলোকের পাল্লায় পড়ল না তো, যা স্বাভাবিক মনস্তত্ত্ব। তো এই যে বিষয়গুলো, যদি সে সেই জায়গায় না যায় তাহলে তো পারবে না। তারপরে রয়েছে ভাওয়াইয়া গানের উচ্চারণ, রাজবংশী উচ্চারণটা যদি না হয়, এটা খুব গলা ভাঙা একটা তার খুব বড় দিক। আমরা চেষ্টা করে গলা ভাঙি, তা তো হবে না। উত্তরবঙ্গের মানুষ ভাওয়াইয়া গাইতে গেলে যেভাবে গলা ভাঙে স্বতঃস্ফূর্তভাবে, আমি পরিশীলিত সমাজের মানুষ হয়ে গলা ভাঙতে গেলে সেটা কৃত্রিমতার দোষে দুষ্ট হবে। এবং সেই ভৌগোলিক অবস্থাতে বোধহয় গলা ভাঙাটা খুব স্বাভাবিক। তার অনেকগুলো কারণ রয়ে গেছে। তাই সেইগুলো যদি আমি না জানি তাহলে আমি কি করে করব?
তারপরে তো আমাদের কতগুলো ভুল ধারণা, যেমন বাউলকে আমরা গান বলি, বাউল তো গান নয়, বাউল তো ধর্ম। সেই ধর্মের অনুষঙ্গে যে গানটা এসছে, বাউল গান বলে কোনো গান হয় না, বাউলটা হচ্ছে ধর্ম। যেমন সাহেব ধ্বনি, বলাহারি লোকধর্ম, তেমনি বাউল একটা ধর্ম। ভাটিয়ালি একটা সুরের নাম, ভাটিয়ালি গানের নাম নয়, কি ঠিক কি না? ভাটিয়ালি সুর মূলত। এবং আমরা সকলেই বলে বেড়াই ওটা মাঝি মাল্লাদের গান, জলের গান। কেন? কৃষক গরু চড়াচ্ছে, সে ভাটিয়ালি গাইছে। কারণ পূর্ব বাংলা অর্থাৎ এখনকার বাংলাদেশের ওখানে বিভিন্ন নামে ওই ভাটিয়ালি চলছে। খোকনদার কাছে আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অহরহ দেখছি, লোকসঙ্গীত যারা গাইছেন তাদের গানের সঙ্গে সঙ্গে যে যন্ত্রানুষঙ্গ ব্যবহার হচ্ছে, মানে ধরুন গিটার, হ্যাঁ, অক্টোপ্যাড, সিনথেসাইজার, ম্যান্ডোলিন, এই বিষয়ে আপনি কি বলবেন? যন্ত্রানুষঙ্গ কি? স্বাদ তৈরি করার জন্য তো। আর একটা রান্না যেমন স্বাদ তৈরি করার জন্য এক এক ধরনের মশলা এক একটা রান্নাতে দেওয়া হয়। শুক্তো রান্না করতে যে মশলা লাগে সেটা কি মাংস রান্না করার জন্য ব্যবহার করলে হবে? বা মাংস রান্না করতে যে মশলা লাগে সেটা কি শুক্তোয় ব্যবহার করলে হবে? দিনেন্দা খুব সুন্দর একটা কথা বললেন, পায়েসে গরম মশলা দেওয়া, এক্সপেরিমেন্ট। যে পায়েসে গরম মশলা দিয়ে এক্সপেরিমেন্ট করা, মানে একবার ঠিক দিনেন্দা সবসময় বলতেন যে পায়েসে গরম, মানে লোকসঙ্গীতে গরম মশলা দিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে যেও না। পোশাকের সমান, যেমন তোমাকে এই শাড়িতে পরে অ্যাট এ গ্লান্স তুমি যদি বাঙালি নাও হও, তোমার এই পোশাকে দেখে অ্যাট এ গ্লান্স আমার মনে হবে তুমি একজন বাঙালি বধূ। বা অসমিয়া যারা, তাদের পোশাক দেখে বোঝায়, পাঞ্জাবি তাদের পোশাক দেখে, তার ইনস্ট্রুমেন্টেশন তো তাই। আমি যন্ত্রানুষঙ্গ শুনে বলবো যে এটা কী ধরনের গান হতে চলেছে, তাই না? সেই মেজাজটা তো, এনভায়রনমেন্টটা, সেই অ্যাম্বিয়েন্সটা তো তৈরি করবে যন্ত্রানুষঙ্গ। হ্যাঁ, তার জন্য তো দোতারা, লোকসঙ্গীতের জন্য দোতারা, বাঁশি, বাংলা ঢোল, খোল, খঞ্জিরা, এগুলোই অ্যাপ্রোপ্রিয়েট যন্ত্র। মূলত হচ্ছে লোকসঙ্গীতের এই যন্ত্রগুলো আসার একটা মূল কারণ হচ্ছে লোকসঙ্গীতে তো বিচ্ছেদ সব থেকে বড় অংশ। দিনেন্দা সবসময় বলতে লোকসঙ্গীত তিনটে অংশ, তার বাইরে একটা লোকসঙ্গীত আমাকে দেখাও। প্রথম বড় অংশ হচ্ছে বিচ্ছেদ, তারপরে হচ্ছে দেহতত্ত্ব, তারপরে হচ্ছে আচার অনুষ্ঠান পরব, এইসব সব মিলে আরেকটা, সেটা বলছে সেটা খুব কম আনুষ্ঠানিক এইগুলো মিশে থার্ড অংশ। কিন্তু বলছে মূল অংশ হচ্ছে 80% হচ্ছে বিচ্ছেদী গান, সে ভাওয়াইয়া বলো, ভাটিয়ালি বলো, বিচ্ছেদ। এরপরে অংশ হচ্ছে দেহতত্ত্ব, বাকিটা এর বাইরে একটা লোকসঙ্গীত কেউ খুঁজে দেখা না পারবে না, নেই। তাহলে আমাকে আগে জানতে হবে লোকসঙ্গীত মূল জায়গা কোনটা, মূল জায়গাটা আমায় ধরতে হবে। মূল জায়গা ধরলে তোমার যন্ত্রানুষঙ্গ কি ব্যবহার হবে সেটাকে, এখন তো রিদম যেন শেষ কথা বলছে সব গান, শুধু লোকসঙ্গীতের ক্ষেত্রে না। আসলে লোকগান মানে নাচের গান, এই একটা সাধারণ মানুষের মধ্যে ওই যে রিদম, আমি বললাম ওই রিদমটাকে বাড়িয়ে দিয়ে আমি কথার কথা বলছি। ইদম স্যার একটা গান আছে, কান্দিয়া আকুল হইলাম বব নদীর ফারে, মনে তরে কে বাফার করে, এই একটা প্রেজেন্টেশন। আর কান্দিয়া আকুল হইলাম বব নদীর পারে, গান কি পাল্টাচ্ছে? আমি ছন্দটা তারতম্য ঘটিয়ে দিয়েছি, থাকছে না। মানুষটা কে গান লিখছে, এই মানুষটা হাটে বাজারে নিজেকে বিক্রি করতেন, জন কিনে নিয়ে যায়, কিষান কিনে নিয়ে যায়, ওনাকে সেইভাবে কিনে নিয়ে যাওয়া হতো। উনি সেই জন খাটতেন, খেটে যে টাকা উপার্জন হতো সেই টাকা দিয়ে নিজের সংসার চালাতেন, বাড়ির মানুষদের মুখে অন্ন সংস্থান করতেন। তাহলে সেই মানুষটা তো এরকম একটা প্যাথোজ গানই লিখবে, এইটাই তো স্বাভাবিক। জীবন যন্ত্রণা থেকে লোকসঙ্গীত তো সমাজের মুখ, যা জীবন যন্ত্রণার গান, জীবনের গান, তাই না? এবার একটা স্মরণ করিয়ে দিই, আব্বাস উদ্দিন সাহেব তার গানেতে ভায়োলিন ব্যবহার করেছিলেন, বেহালা। তারপর তিনি লিখছেন যে এখন আমি ভেবে দেখলুম কাজটা আমি ভালো করিনি, আমি যে ভায়োলিন দিয়ে শুরু করলুম, পরবর্তীকালে আমার উত্তরসূরি যারা, তারা আরও অনেক বাদ্যযন্ত্র ব্যবহার করবে, ভায়োলিন তো থাকবেই, আরও অনেক কিছুই থাকবে। তাহলে মানে দূরদ্রষ্টা ছিলেন আব্বাস উদ্দিন। তিনি তখনই বুঝেছিলেন যে ওই তার পদাঙ্ক অনুসরণ করে তিনি একটা ভায়োলিন ব্যবহার করেছিলেন, ওয়েস্টার্ন মিউজিক। এইবার আব্বাস উদ্দিন সাহেব যদি ব্যবহার করতে পারেন, তিনি তো আমাদের মহাগুরু,
তাহলে আমরা কেন পারবো না? তিনি একটা ভায়োলিন ব্যবহার করেছেন, আমি আরও 3-4টে ব্যবহার করব। এই কিভাবে আমরা লোকগানকে রেখে দেব আমাদের মাঝে, যদি সম্ভাবনার কথা আমাদের একটু বলেন। আমি এই প্রশ্নটার সূত্রে আরেকটি কথাও একটু জুড়ে দিই, সেটি হলো যেমন রবীন্দ্রনাথের গান তিনি স্বরলিপি করে গিয়েছেন, বলেছেন এই কাঠামোর বাইরে যেন কেউ না বেরোন, ওটা মেনে চলতে হবে। কাজী নজরুল ইসলামের গানের ক্ষেত্রেও স্বরলিপি রয়েছে, কিন্তু লোকগান তো মুখে মুখে প্রচারিত হয়েছে, সেই গানে তো সেরকম কোনো বাঁধা ধরা নিয়ম নেই। যিনি স্রষ্টা তিনি আদৌ কি সৃষ্টি করেছিলেন সেটা আমরা সত্যি জানি না। এবার এই জায়গায় দাঁড়িয়ে কেমনভাবে সংরক্ষিত হবে লোকগান? লোকগান আমি আমার যেটা মনে, স্যার বলবেন, আমার যেটা মনে প্রথম হচ্ছে আগে জানতে হবে লোকগানের ইতিহাস আছে। এই যে গানগুলো বাজারে আছে, যে লালনের যে 20টা গান পপুলার গান আমরা শুনি, একটু কিন্তু লালনের সুর না, প্রথমে সেটা জানতে হবে। তাহলে আমাকে প্রথম লোকসঙ্গীত যদি আমায় গাইতে, তাহলে প্রথম জানতে হবে যে ধরো আমি বলছি রাধারমণের একটা বিখ্যাত গান, কারে দেখাবো মনের দুঃখ গো, রাধারমণের সুর না, এটা বিদিত দাস সুর, বিদলাল দাসের। তাহলে আমাকে জানতে হবে এই ইতিহাসগুলো আছে, আমাকে এই জানার চেষ্টায় যেতে হবে। এই ইতিহাসগুলো আছে। মাটিরও পিঞ্জিরার মাঝে হাসন রাজার গান, এটা হাসন রাজার সুর না, এটা 3খানা সুর আছে। এটা যে সুরটা খুব পপুলার সেটা হচ্ছে বিদিতলাল দাসের সুর। তাহলে এই জায়গাটা জানলে যে মানুষটা সুর করে তিনি কি ধরনের গান গাইতেন, কি ধরনের গান চর্চা করতেন, তিনি কি ধরনের সুর পছন্দ করতেন, তাহলে এইগুলোকে জানতে পারলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে। সেটা সঠিক লোকগান সঠিকভাবে না শিখলে, না জানলে বা না বুঝলে কিন্তু লোকগানকে ধরে রাখা, বাঁচানো খুব কঠিন। পরবর্তীতে দেখা যাবে যে অন্য লোকগান, যে লোকগান দিয়ে শুরু হয়েছিল সেটা আর নেই, পাল্টে গিয়ে অন্য লোকগান, ভাটিয়ালি বলতে অন্য ভাটিয়ালি লোকের সামনে, মানে কয়েক প্রজন্ম পরে সেটা একেবারে রূপান্তর হয়ে যাচ্ছে। দুটো কারণ আমি বলি, আমার তপনের কথা শুনে যা মনে হচ্ছে, 3জন ব্যক্তিত্বের কথা বলি, ভবপ্রীতা ওঝা, ঝুমুর আর লালন সাথ রয়েছেন, আর আমাদের কোন নাম কি, ওই যে জমিদার হাসন রাজা। আমাদের মনে রাখতে হবে তাদের সময় কিন্তু রেকর্ডিং সিস্টেম ছিল না। ফলে কোন সুরে হাসন রাজা গান গাইতেন, কোন সুরে লালন শাহ গান করতেন, কি ভবপ্রীতা ওঝার গানের সুর কি, তার জেনুইন সুরটা কে বলবে? আমরা এখন তার শৈল্পিক একটা রূপ দিয়ে তার গ্রহণযোগ্যতাটা বাড়াবার জন্য চেষ্টা করছি। সুতরাং তার অরিজিনাল সুর যে কোনটে এটা কেউ বলতে পারে না। কিন্তু যেমন ক্লাসিক্যাল গানের এক একটা ঘরানা তৈরি হয়েছে, ঘরানার বাইরে গেলে পরে সঙ্গে সঙ্গে টুটি টিপে ধরবে, এই লখনৌ ঘরানা, তার বাইরে গেলে পরে লখনৌ ঘরানার লোক বলবে এই ভুল গাইছো। কিন্তু আমাদের এখানে যেমন ভাটিয়ালি, কি ভাওয়াইয়া, কি টুসু, কি ভাদু, কি ঝুমুর, সেই ঘরানাটা যেটা রয়েছে, সেই ঘরানাটা রক্ষার দিকে আমাদের নজর দিতে হবে। কেমন করে? ওই যে বলুন, গানের প্রতি যদি তার দরদ থাকে, আন্তরিকতা থাকে, এবং তার জন্য খুব বেশি দরকার হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশন, যাকে বলি মাঠ গবেষণা। অ্যাকচুয়ালি আমার মনে হয় নিজেকে ভালো কম বেশে গানকে ভালোবাসতে হবে, স্যার যেটা বলি। আমার পপুলারিটি না আছে, গানটার পপুলারিটির কথা ভাবতে, যে আমি একটা সত্যিকারে ভাটিয়ালি গানকে মানুষের সামনে তুলে ধরবো। যেমন থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, ওটা তো গণসঙ্গীত, কিন্তু আমরা ওটাকে লোকসঙ্গীত করে দিয়েছি। আর দশচক্রে ভগবান একটা বিষয় কি, এখন কিছু শিল্পী যেমন বলেন যে আমি তো গবেষক নেই, আমি পারফর্মার। তার মানে পারফর্মার হলে সব ধ্বংস করা যায়, মানে গান বাঁচাতে গেলে গবেষক হতে হবে, এ কোন ধরনের কথা? অনেকে বলেন আমি তো পারফর্মার, আমি তো গবেষক নই। এটা এমন একটা বিষয় যে বিষয় নিয়ে আলোচনা ফুরোবার নয়। না, তবু একটা কথা বলি যে সংখ্যা যেমন আছে, সম্ভাবনা নেই তা না। আমি ব্যক্তিগতভাবে বলি, আমার কাছে প্রচুর ছেলে মেয়ে গান শেখে, তারা তো আমি যে ভাবনায় বিশ্বাস করি, তারা তো সেই ভাবনার সাথে বছরের পর বছর আমার সাথে রয়েছে এবং আমার সাথে সঙ্গ দেয়। তাহলে কি করে বলবো যে সম্ভাবনা নেই? অনেক ছেলে মেয়ে আছে ভালো গান গাইতে চায়, এবং লোকসঙ্গীত বাঁচাতে গেলে আমার যেটা ধারণা যে এখন ইউটিউবের যুগ,
এমন একটা চ্যানেল বা কিছু আনতে হবে যেখানে সঠিক পরিবেশনটা কি, লোকসঙ্গীতের এই তথ্যগুলো এগুলো সেই চ্যানেলে থাকবে এবং সঠিক পরিবেশনটাও থাকবে। তাহলে মানুষ অন্তত খুঁজবে যে এখানে এই গানটা পাওয়া যায় সঠিক পরিবেশ। একেবারে এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আপনারা জানেন এই বিষয়ের ব্যাপ্তি কতখানি, তবু আমরা চেষ্টা করলাম ক্ষুদ্র পরিসরে আমাদের মতো করে গুছিয়ে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করবার। এবং যেই কথাটি বারে বারে উঠে এলো আমাদের আলোচনার মধ্যে দিয়ে, লোকগানকে বাঁচিয়ে রাখতে হবে এবং লোকগানকে বাঁচিয়ে রাখতে হলে নিজের থেকেও বেশি লোকগানকে ভালোবাসতে হবে। প্রয়োজন গবেষণা এবং নির্দিষ্ট রকম পড়াশোনা। আমাদের আজকের সাহিত্য সংস্কৃতি আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে।